একটা বিজি উইক যাইতেছে আসলে তোমাদের। আমি হচ্ছে এই উইকে আমি অনেকগুলো ভিডিও আপলোড করা ট্রাই করব। আমার আজকে তো আমি এফএমসি শুরু করছি। এফএমসি 23-24 অলরেডি চলে আসছে, এখন চলতেছে কোনটা বলো তো, 22-23, তাই না? এফএমসির কোশ্চেনগুলো সলভ করা অনেক ইম্পর্টেন্ট। আর এমনিতে তারপর আমি দিব তোমাদেরকে আলিম স্যারের ছক, ঠিক আছে? আলিম স্যারের ছক। তারপর তোমাদেরকে আমি কী দিব বলো তো, আজিবুর স্যারের ছক। অলরেডি আমি আজিবুর স্যারের বৈশিষ্ট্য আপলোড দিছি, হাসান স্যারের বৈশিষ্ট্য দিব আমি। আর হচ্ছে কি মাজেদা মিস দেখি পারি কিনা, আর একটা হচ্ছে আলিম স্যারের ছক জুলজি, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি যদি কমপ্লিট করো, তুমি নিজেও ইমাজিন করতে পারবে না তোমার কতটুকু কনফিডেন্স হাই হবে এবং কত লাভ হবে তোমার, ঠিক আছে? এগুলো সলভ করা খুব ইম্পর্টেন্ট। এরপর আমি আজিবুর স্যারের অনুশীলনী দিব আর আলিম স্যারের অনুশীলনও দিব, ঠিক আছে? আর জুলজি অনুশীলনী তোমরা একটু ইউটিউব থেকে দেখে নিবা, ওখানে ক্লাস আছে, ঠিক আছে? ওকে। 1 ATM সমান কত? এটা হচ্ছে এফএমসির কত নাম্বার কোশ্চেন? 42 নাম্বার কোশ্চেন। এর আগে আমি সলভ করাইছি, দেখো যে এর আগে কিন্তু সলভ করানো হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে 42 নাম্বার কোয়েশ্চেনটা একটু খেয়াল করতে হবে যে 1 ATM সমান কত। মাথায় রাখবা সবসময় এবি, তার মানে কি 1 ATM সমান 1 বার। তাহলে বাকি রয়ে যায় টর। 1 টর সমান কি হতে পারে তাহলে? 1 মিলিমিটার মার্কিউরি, ঠিক আছে? তাহলে এখন তোমার যেটা খেয়াল করতে হবে যে আমরা জানি 1 ATM সমান 760 মিলিমিটার মার্কিউরি, তাহলে সেটা সমান আবার কত হবে বলো তো? সেটা সমান আবার হবে 760 টর, বুঝা যায়? তাহলে এইগুলা সমান এদের মাঝখানে যদি আমি রিলেশন করতে চাই তাহলে 760 আসবে, ঠিক আছে? তাহলে এটা এখানে 760 বার কোনোভাবেই হয় না, কারণ হচ্ছে 1 ATM সমান 1 বার, ঠিক আছে? এটা তোমরা বই চেক করতে পারো, এটা তাহলে ভুল, এখানে সলিউশনে ভুল দিছে। অ্যান্সার কিন্তু এইটা 760, ঠিক আছে? ওকে। এলএনজিতে মিথেনের পরিমাণ, এটা মুখস্থ করবা, এটা বইয়ে আছে হুবহু, 85 থেকে 95%। অনেকে এটা ভুল দিতে পারো, দাগাইতে পারো, যাই হোক এটা হবে। নিচের কোনটি পারমাণবিক ভর সবচেয়ে বেশি? অর্গানাসন 118, এটা অ্যাটমিক নাম্বার, আর অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি মানে তোমার পারমাণবিক ভরটাও সবচেয়ে বেশি হবে। ওকে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষমতা বেশি কোনটি? দেখো অনেকে ক্ষমতা দেখে সিএফসি দিয়ে দিবে, কিন্তু সেই আনসার কিন্তু কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? একটু খেয়াল করবা, মানে এটা কি বুঝাচ্ছে? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষমতা বেশি কোনটির? ক্ষমতা মানে হচ্ছে তোমার পৃথিবীতে এই বৈশ্বিক উষ্ণতা এত গরম বাড়তেছে কার জন্য? কার্বন ডাইঅক্সাইড, কারণ 50% কার্বন ডাইঅক্সাইড রোল প্লে করে। বুঝা যায় আমার কথা? ঠিক আছে, এখানে তো সিএফসি হবে না, সিএফসির বেশি, কোয়ালিটিটা বেশি বা পাওয়ারফুল বেশি, ঠিক আছে? কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য ক্ষমতা কার্বন ডাইঅক্সাইডের বেশি, কারণ দিন শেষে তোমার শুধু ক্ষমতা, তুমি মনে করো তুমি অনেক পাওয়ারফুল, কিন্তু তুমি চুপচাপ দাঁড়ায় আসো, আর এদিকে একজন তোমার চেয়ে লেস পাওয়ারফুল হয়ে অনেক ফাইট করতেছে, তো অবশ্যই জিতবে কে? যে কম পাওয়ারফুল, তাই না? তোমাকে ক্ষমতা দেখাতে হবে, এটা তো পরিমাণেই কম, তাই শো করতে পারে না। আর এটা কিন্তু 50% অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড। কক্ষ তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 0। দেখো কক্ষ তাপমাত্রায় মানে কত তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 0, এটা 100 ডিগ্রি দিছে। এগুলো আসলে এই কোশ্চেনগুলো কিছু কোশ্চেন অনেক হার্ড হয়েছে এফএমসির, এরকমই হয়, বুঝছো? এফএমসিতে চান্স পাওয়া কিন্তু বেশ কঠিন। যাই হোক, এখন দেখো কত তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 0, সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমি বলবো মুখস্থবিদ্যা। 100 ডিগ্রি সেলসিয়াসে আমাদের পানি কি হয় বলো তো? পানি উড়ে যায় গ্যাস হয়ে, তাই না? পানি গ্যাস হয়ে উড়ে যায়, স্টিম হয়। তাহলে এখন বলতেছে যে কত তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা 0। তো পানি যখন উড়ে যাচ্ছে তখন এখানে অক্সিজেন, তোমার কি মনে হয় এখানে অক্সিজেন কি সলিবল হবে? না, পানি নিজেই উঠতেছে, অক্সিজেন এখানে কিভাবে সলিবল হবে? রাদার অক্সিজেনের গ্যাস এসে মিশতে পারে, তাই না? প্রকৃতিতে গ্যাস আছে না, কিন্তু এইভাবে অক্সিজেন পানি হিসেবে, লিকুইড হিসেবে পানিতে দ্রাব্যতা আসলে হবে না, তাই এটা 0 হয়ে যায় তখন। তাই 0 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? রিজনটা বোঝা গেছে? ক্লিয়ার কিনা বলো আমাকে, ঠিক আছে? ওকে। সেফ ড্রিঙ্কিং ওয়াটার টিডিএস 500, এটা একদম বইয়ের কোশ্চেন, 500। ওকে। 10 হচ্ছে বলো তো কত? 10 মেবি সিডিও, না সিওডি, ঠিক আছে? ওকে। 100 কি বলো? 100 হচ্ছে অনেকের 100, আচ্ছা 100 মনে হয় কট, আমি তো প্যাচ লাগাই ফেলছি। তো সেটা হচ্ছে 500 আমরা বললাম টিডিএস, আর এই যে এখানে দেখো 500 টিডিএস, আর 10 হচ্ছে কড। হ্যাঁ, 10 হচ্ছে কড, আর 100 কি বলো তো? 100 হচ্ছে
ক্যালসিয়াম হচ্ছে 100, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, ক্যালসিয়াম হচ্ছে 100, ওকে, ক্যালসিয়াম হচ্ছে 100, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে 500, আর ম্যাগনেসিয়াম হচ্ছে 150, ঠিক আছে। এগুলো একটু তোমরা কী করবা, মেমোরাইজ করবা। জৈব যৌগের আইসো ইলেকট্রনিক পিএইচের কোনটি সঠিক? আইসো ইলেকট্রনিক পিএইচ কী বলো? আইসো ইলেকট্রনিক মানে কি? আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে মনে করো জৈব যৌগের আইসো ইলেকট্রনিক, মনে করো সিএনএস, এটার সাথে আরেকটার ইলেকট্রন নাম্বার সেমওয়ালা কম্পাউন্ড। তো এই দুইটার পিএইচ আসলে কি একে অপরকে নাকচ করে, এটা আসলে কোনো বেসও না, কোনো অ্যাসিডও না, ইলেকট্রিক্যালি নিউট্রাল। তারপরে কোশ্চেন খুবই হার্ড হয়েছে, ঠিক আছে। সো আইসো ইলেকট্রনিক পিএইচের জন্য কোনটা সঠিক? বাকি অপশনগুলো দেখো, যে সলিবিলিটি ইন ওয়াটার, না এখানে আসলে সলিবিলিটি ইন ওয়াটার এভাবে বলা যায় না, সবাই সলিবল হবে, এটা কেমন কথা, এটা তো মানে লজিক্যাল হচ্ছে না। ডাজ নট শো ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল তো অফকোর্স শো করে। যেমন আমি দুইটা এক্সাম্পল নিই, একটা সিএনএস নিচ্ছে, আরেকটা মানে এখানে বসাইতে হবে সি দিয়ে কিছু একটা, মানে ইলেকট্রন নাম্বার সমান সংখ্যক, দুইটা রাউন্ড কখনোই না, সবাই এইদার নেগেটিভ হবে, এইদার পজিটিভ হবে, তো সব কিছু মিলে ইলেকট্রিক্যালি নিউট্রালিটাই পারফেক্ট, ওকে। পানিতে কোন আয়নের, এটাও কোশ্চেন কঠিন হয়েছে, খুব হার্ড হয়েছে। পানিতে কোন আয়নের ঘনমাত্রা বৃদ্ধি হলে মাছের শ্বাসকষ্ট বাধাগ্রস্ত হয়? এটা অ্যালুমিনিয়াম 3+, এটা বইয়ের কোন কোনা থেকে আসছে জানি না, সো এটা একটু তোমরা আমি বলবো মুখস্থই করো, হ্যাঁ মুখস্থই করো, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, এটা বই আমি পাই নাই। আচ্ছা, এবার দেখো কোলেস্ট্রলের পরিমাণ কত গ্রাম, রক্তের কোলেস্ট্রলের ঘনমাত্রা দিয়ে দিছে, তো এটা খুবই ইজি, কত গ্রাম বলছে, তাহলে দেখো এখন ইজি করেও কোলেস্টেরলের কত আমাকে একটু বলো। এরা যারা কোশ্চেনটা খুব ডিপলি পড়ছে তারা পারতে পারো, হ্যাঁ, কোলেস্টেরলের পারমাণবিক ভর। তো দেখো কোলেস্টেরল দেখছো, এটা কিন্তু অনেকে দেখবা যে জানো না, সেটা কত আসলে C27H46O, ঠিক আছে। তো এটা কোলেস্টেরলের ফর্মুলা, এটা মুখস্থ করে ফেলো, যেহেতু পরীক্ষায় আসছে, একবার আসছে, বারবার আসবে। কোলেস্টেরলের ফর্মুলাটা 2746, অক্সিজেন একটা, তো এটার মলিকুলার ম্যাসটা হচ্ছে 386, ওকে। তো তার মানে আমরা এখানে কি গুণ করব, 386 একটু গুণ করে দিতে হবে, ঠিক আছে, ওকে। তাহলে এইটা গুণ করলে দেখবা যে ঠিকই 1.44 আসতেছে, এই হচ্ছে কথা, ওকে। তাহলে দেখো এখানে একটু লিখেই, ওকে। ফর্মালডিহাইডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে ফর্মালিন বলে? দেখো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 40%, তোমরা সবাই জানো, তাই না, মুখস্থ। পিএইচ স্কেলের আবিষ্কারক কে? সোরানসেন, এটা আমি কোন একটা বইয়ে পাইছি, তোমাদের হাজারের বইয়ে তো নাই, তো সোরানসেন মুখস্থ করে ফেলো, সোরানসেন, ঠিক আছে। এবার আসো এখানে, আচ্ছা, গ্লিসারিনের আপেক্ষিক ঘনত্ব দেখছো চলে আসছে, এটা একদম হাজারি স্যারের বই ডিরেক্ট আছে, স্পেন্টলাইয়ের 3-5% পরে বই ডিরেক্ট ছিল, 1.26 হচ্ছে এটার আপেক্ষিক ঘনত্ব, খুবই ইম্পর্টেন্ট, দেখো বইয়ের সব জায়গা থেকে কোশ্চেন আসতেছে। টেসলার দ্রবণ তোমরা জানো অ্যামোনিয়াম দ্বারা শনাক্ত করা যায়, সোডিয়ামের গলনাঙ্ক, সর্বাধিক বীজাণু ক্ষমতা, লিথিয়ামের আগেও হাইড্রোজেন আছে, তাই না, অনেকে লিথিয়াম দিয়ে অভ্যস্ত, কিন্তু লিথিয়ামের আগে তো হাইড্রোজেন পিরিয়ডিক টেবিলে, তাই না, যার কারণে হাইড্রোজেন আনসার হবে। কোনটি নিউটনের প্রকৃত ভর কত বলো? তোমরা সবসময় গ্রাম দিয়ে মনে রাখবা, তারপর পরীক্ষার হলে যা মন চায় ওটা কেজি হোক, যে এমনি আসুক পারবা। তো কত বলো তো, 1.675, এখানে কিন্তু 5, অনেকে 3 দাও, 3 দিলে প্রোটন হয়ে যাবে, বুঝছো। আচ্ছা, আর 10⁻⁴ কত বলো, বলো -24 গ্রাম, আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ -24 গ্রাম। এখন পরীক্ষায় কেজি দিয়ে দিছে, এখন তোমার ইচ্ছা, তুমি যেভাবে পারো কেজি, এগুলো মানে ইউনিট ট্রান্সফরমেশন করাটা শিখতে হবে, ঠিক আছে। তোমার এখন কেজি আছে, তুমি কেজিতে নিবা কীভাবে, দেখো তুমি কেজি লিখছো, কেজি মানে কি, কিলো মানে কি, 10⁻3, তারপরে এখানে 10⁻3 দিতে হবে, তাইলে তো এটা নাকচ হবে, ক্যান্সেল হবে, আর ইকুয়াল টু আগেরটার হতে পারবে, বুঝছো আমার কথাটা, এভাবে করবা। তো করলে কত আসে এখন দেখো তো কেজি তো আমার লাগবে, কেজিকে আলাদা করবা, আর এইটার সাথে এটা যোগ করে দিবা, তো 24 আর 3 যোগ করলে কত হয়, 27, তো এখন তোমার খুঁজতে হবে -27 কোথায় আছে, ঠিক আছে। এভাবে করতে হয় ইউনিট ট্রান্সফরমেশন, আমি একটা ভিডিও দিব দরকার হলে, অনেকে দেখলাম প্রবলেম। আচ্ছা, এই যে এটা মনে হয়, হ্যাঁ -27, ঠিক আছে, 27 কেজি, বুঝতেছো, মানে এই যে -27 আর কে মানে কি, কিলো মানে 10⁻3, আর এখানে -27 আছে গ্রাম, সেই কিন্তু আমার 10⁻24 গ্রামই আসতেছে, বুঝছো, ওকে। আচ্ছা, ক্যালোয়েল তড়িৎদ্বার বিভব কি ভাই, আমি জানি না, ক্যালোয়েল শুনি নাই কখনো, ক্যালোমেল শুনছি, ক্যালোমেল তড়িৎদ্বার, যদিও বই আবার তড়িৎদ্বার, এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল,
এর তড়িৎ দ্বারাই বিভব। আচ্ছা, গ্রিন ফুয়েল সেল অবশ্যই এটা হাইড্রোজেন ফুয়েল, এটা কিন্তু বইয়ে আছে যে হাইড্রোজেন ফুয়েল সেলকে কিন্তু গ্রিন ফুয়েল সেল বলা হয়, ঠিক আছে, HFC। ওকে, ল্যাবরেটরিতে বিষাক্ত লেড ক্রোমেটের পরিবর্তে, হ্যাঁ লেড, দেখো লেড হচ্ছে পি আর এখানে হচ্ছে পটাশিয়াম হচ্ছে কে। আমি ভাই মনে রাখি যে পচা মানুষের চেয়ে কালো মানুষ ভালো, বুঝছো? ঠিক আছে ভাই, মনে রাখতে পারো। আচ্ছা, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোন শক্তিকে বা ধর্মকে কাজে লাগানো হয়? বিভব শক্তিকে। কারণ আমি বলি, বিভব শক্তি বা যান্ত্রিক শক্তি হতে পারে, বিভব বা যান্ত্রিক, ঠিক আছে, গতিশক্তি হবে না। দেখো টারবাইনটাকে তুমি যখন ঘোরাচ্ছ, এটা ঘুরতেছে, এখানে একটা শক্তি জমা হচ্ছে, জমা হওয়া শক্তি বিভব বা এটা যান্ত্রিক, কিন্তু গতিশক্তি কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। তারপর এটা তোমাকে বিদ্যুৎ দিতেছে, সো বিদ্যুৎ উৎপাদন তো হচ্ছেই, বুঝছো? আচ্ছা, কোনটি ক্ষমতার একক নয়? কিলোওয়াট আওয়ার। দেখো সাথে আওয়ার থাকলে অবশ্যই এটা কাজের একক হয়ে যাবে, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। তোমরা জানো না এইটা সমান সমান পিটি। ওকে, ভরবেগ ও গতি জড়তার সম্পর্ক কীরূপ? অবশ্যই সমানুপাতিক। দেখো এই যে E=p²/2m, তো সমানুপাতিকই তো বর্গের। আচ্ছা, গতি জড়তা বলছে, আচ্ছা সরি, গতি জড়তা বলছে, খেয়াল করো ভরবেগ ও গতি জড়তা। তাহলে ভরবেগ খেয়াল করো, ভরবেগ কি? mv। গতি জড়তা কি? গতি জড়তা হচ্ছে I=mr²। এখন খেয়াল করবা, ভরবেগ মনে করো এটা কৌণিক ভরবেগ বলছে। আর আচ্ছা, আমি এমনিতে বলি এগুলো ফর্মুলা না, আসলে ফর্মুলা না, এটা হচ্ছে লজিক দিয়ে চিন্তা করো। তোমার ট্রাকের ভরবেগ অনেক বেশি, দেন একটা ছোট একটা গাড়ির ভরবেগ, তো ট্রাকের গতি জড়তাও অনেক বেশি, মানে সে গতিতে ছিল, তার গতিটা থামতে অনেক সময় লাগবে, আর গাড়ির গতি দেখো এখানেই থেমে গেছে, বুঝছো? এটা লজিক দিয়ে চিন্তা করবে, এটা তোমাদের ইসাক স্যারের বই বলো, তপন স্যারের বই বলো, হুবহু আছে, এবং এটা আমার মনে হয় ইয়াতেও আসছিল তোমাদের। এবার HSC 24-এর ফিজিক্স ঢাকা বোর্ডে আসছিল, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর ট্রানজিস্টরের অসুবিধা নিচের কোনটি? দীর্ঘস্থায়ী, খুব সস্তা, উচ্চ বিভবে কাজ করে, আকারে খুব ছোট। আকারে খুব ছোট একদম পারফেক্ট আছে, খুব সস্তা, অসুবিধাও বলছে, উচ্চ বিভবে কাজ করে, এটাই। এটা যদিও আমি বই ডিরেক্ট পাই নাই, নাকি আছে মনে হয়, কারণ বইয়ে অসুবিধা অনেকগুলো দিছে। সো তোমাদের কাজ কি বলো? এটা মুখস্থ করা, অসুবিধাটা দেখা। হ্যাঁ, এই ট্রানজিস্টরের অসুবিধা কোনটা? উচ্চ বিভবে কাজ করা, বুঝছো? উচ্চভাবে কাজ করলে কি যে ভোল্টেজ লিক হয়ে যায়, উচ্চভাবে আসলে অনেক ঝামেলা। এই জন্য এখন ট্রান্সফরমার, স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমার অনেক ইউজ হয়। আকর্ষণ বলে দূরত্বের অবশ্যই বর্গের ব্যস্ত, তোমরা সবাই জানো আকর্ষণ হচ্ছে EF G/m2/d², দেখছো? তাহলে বর্গের ব্যস্তানুপাতিক। নিচের কোনটি তেজস্ক্রিয় রশ্মি নয়? আলফা, বিটা, গামা সবাই তেজস্ক্রিয়, তোমরা জানো এগুলো খুব সহজ। আলফা, বিটা, গামা তেজস্ক্রিয়, আলফা, বিটা, গামা তেজস্ক্রিয়, আমরা সবসময় বলতেছি। ওকে, এটা হচ্ছে ইসাক স্যারের একদম হুবহু প্রবলেম দিয়ে দিছে, এটা হচ্ছে ইসাকের অনুশীলনের প্রবলেম, তো এটা তো এটাই হবে। বলো, এক্সপ্লেন করা লাগবে। F=K(Q1Q2/d²), তো এগুলো সব ওয়ান হলে আনসার কে। আর কে এর মান কত বলো? তোমরা সবাই জানো 10^9। আচ্ছা, এমনিতে কে এর মান কি? 1/4πε0, ঠিক আছে। ε0 হচ্ছে 10⁻12 রেঞ্জের, সো এটাকে উপর উঠাইলে কাটছাট করে 10⁹ থাকে। ক্লিয়ার? ফোটন সর্বপ্রথম আবিষ্কার করে ম্যাক্স প্ল্যাঙ্ক। মানে ফোটন কি আসলে? ফোটন হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব, আর কোয়ান্টাম তত্ত্বকে আবিষ্কার করছে, এটা আবিষ্কার করছে ম্যাক্স প্ল্যাঙ্ক। পি দিয়ে মনে রাখা যায়, কিউ, ঠিক আছে, বুঝছো? এইভাবে আর কি। তো একটা পেজ আমাদের ডান। ওকে, তারপর আসো, ক্ষীণ দৃষ্টিতে কোনটি ব্যবহার করা হয়? ক্ষীণ দৃষ্টি মানে কি? যে কম, মানে কাছের জিনিস দেখতে পায় না, ঠিক আছে। আমি যেমন চশমা পরি, আমি দূরের জিনিস দেখি না বলে চশমা পরি, ঠিক আছে। এখন ক্ষীণ দৃষ্টিতে কোন লেন্স ব্যবহার করা হয় বলো তোমরা একটু? ক্ষীণ দৃষ্টি মানে কি? কাছের জিনিস যে বান্দা দেখে না, ঠিক আছে। কাছের জিনিস না দেখলে আমরা কি ইউজ করি বলো? আচ্ছা, একটু ভুল বলছি। ক্ষীণ দৃষ্টি মানে হচ্ছে আমার যে প্রবলেমটা, ক্ষীণ দৃষ্টি বা রসদৃষ্টি, ঠিক আছে, একই কথা। এর মানে হচ্ছে দূরের বস্তু কাছের বস্তু দেখতে হয়। রস মানে কাছের, ক্ষীণ মানে কাছের বস্তু দেখা যায়, দূরের জিনিস দেখি না। এটা তো আমার প্রবলেম এবং ম্যাক্সিমাম স্টুডেন্টসদের এই প্রবলেম, ঠিক আছে। সো এই প্রবলেমটাতে আমরা আসলে কি ইউজ করি? আমরা ইউজ করতে পারি হচ্ছে অবতল লেন্স, বা এই যেখানে লেখা আছে কনকেভ লেন্স, ঠিক আছে। এখানে পাওয়ার থাকে নেগেটিভ, আর নেগেটিভ পাওয়ার থাকে কনকেভ লেন্সের, ঠিক আছে। আর যারা একটু বয়স্ক তাদের হয় এটার ইয়াটা কি বলো তো? এটা হচ্ছে মায়োপিয়া। এই ডিজিজটার নাম হচ্ছে মায়োপিয়া। আর যাদের একটু কাছের দৃষ্টিতে সমস্যা, তারা হচ্ছে হাইপারমেট্রোমিয়া, ঠিক আছে। তাহলে
বুঝতেছো আশা করি যা বললাম, খুব ইম্পর্টেন্ট কথাগুলো। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো। তখন হচ্ছে কনভেক্স লেন্স, ওইটা হচ্ছে পজিটিভ হয়। যেমন আমার চশমার পাওয়ার হচ্ছে -0.75, হ্যাঁ, সেই যে মাইনাস মাইনাস কনকেভ দেখি তো মাইনাসটা আসছে। তারপর দেখো কোনটি সবচেয়ে শক্তিশালী, তোমরা সবাই জানো সবল। সবল কথাটা দিয়েই তো বোঝা যায় যে কোনটা সবচেয়ে শক্তিশালী, ঠিক আছে। সেকেন্ড শক্তিশালী হচ্ছে তড়িৎ, তারপর হচ্ছে দুর্বল, তারপর মহাকর্ষ। আচ্ছা, কোন যন্ত্র দ্বারা কোষের অভ্যন্তরীণ রোধ সেটা নির্ণয় করা যায়? এখানে অ্যান্সার পটেনশিওমিটার দিছে, নর্মালি আসলে মিটার ব্রিজ দিয়ে করা যায়, মিটার ব্রিজ, হ্যাঁ। কিন্তু এখানে যেহেতু চারটার মধ্যে চয়েস করতে হবে, দেন পটেনশিওমিটারই কারেক্ট, কারণ V/I করলে এমনি নর্মালি পটেনশিওমিটার দিয়ে V বের করা হয়, ঠিক আছে। আচ্ছা, ত্রিমাত্রিক কোণের ক্ষেত্রে স্টেরিয়ান, এটা আরেকবারও আসছে, 23-24 আসছে, আবার এখন আসলো। স্কেলার কোয়ান্টিটি এবং ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মধ্যে সম্পর্ক হলো ইকুয়াল, একদম ইকুয়াল। আসলে স্কেলার কোয়ান্টিটি মানে কি, শুধু মান নিয়ে কাজ করবে, আর ম্যাগনিটিউড অফ গ্রেডিয়েন্টের মান, গ্রেডিয়েন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এই ভেক্টর কোয়ান্টিটির যে মান হচ্ছে, তো সেই তো মানই তো আসতেছে, তো মান দুইটা তো সমানই, বুঝছো। আচ্ছা, এখানে এই যে বট, কিছুই না, বট সমান সমান 1 কিলোওয়াট আওয়ার, আর কিচ্ছু না, এগুলো তাকাবাই না। এগুলো যারা পারো না তাহলে বুঝবো যে ফিজিক্সে গ্যাপ আছে, ঠিক আছে। 1 কেজি বরফকে পানিতে প্রয়োজনীয় তাপ, এটা খুবই সুন্দর কোশ্চেন। দেখো 1 কেজি বরফকে পানিতে পরিণত করতে, 1 কেজি বরফ কত, 0 ডিগ্রি, পানি কত, 0 ডিগ্রি, জাস্ট লেটেন্ট হিটের ক্যালকুলেশন, তাহলে সেটা কি হচ্ছে MLF। 1 কেজি বলছে না, সো 1 কেজি ইন্টু MLF কত বলো, 336000। তারপরে এই জিনিসটার মানে ওরা জানতে চাইছে, যেটা কনভার্ট করলে এটাই আসে। দেখো তোমরা করে দেখো, সাইন্টিফিক নাও, এটাই আসবে, ঠিক আছে। ওকে, তাহলে তারপর দেখো সেকেন্ড দোলকের দোলনকাল, এটা মানে পাগল হয়ে গেছি পড়তে পড়তে। কম্পাঙ্ক আসে, কম্পাঙ্ক হচ্ছে 0.5 হার্জ। ওকে, মুক্তিবেগ দেখো কিলোমিটার, কোনো মিটার না, কোনো মাইল না, বুঝছো, কিলোমিটার। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অবশ্যই তাপমাত্রা, আর কিচ্ছু না। এবং ভলিউমের সাপেক্ষেও এটাকে যদি তুমি ডেল করো, অভ্যন্তরীণ শক্তি ভলিউমের সাপেক্ষে ডেল করলেও 0 আসবে, কারণ ভলিউমের সাথে এটা কনস্ট্যান্ট, মানে হয় না, চেঞ্জ হয় না, শুধু তাপমাত্রার উপরেই নির্ভর করে। এক্স-রে তরঙ্গ দৈর্ঘ্য খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবা, এটা মুখস্থ করা ছাড়া কোনো সাজেশন দিতে পারছি না, ঠিক আছে। 0.01 থেকে 10 ন্যানোমিটার, 0.01 থেকে 10 ন্যানোমিটার, খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবে। দেখো পরীক্ষায় কিন্তু এগুলো আসতেছে, ওই চারটা তোমাদের লাগবে, 0.01 থেকে 10 ন্যানোমিটার, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, কোন আলোকের রশ্মি, ভিটামিন ডি, হ্যাঁ ইউভি, এটা একদম মুখস্থ, ইউভি। আচ্ছা, বাষ্পায়ন নির্ভর করে না কোনটির উপর? তরলের প্রকৃতি, ঘনমাত্রা, তাপমাত্রা, সব ভরের উপর অনেক ম্যাক্সিমাম জিনিস নির্ভর করে না, সো ভরই হবে অ্যান্সার। তরলের ভর, তরল তুমি যদি এখন 1 গামলা তরল আনো বা এক গ্লাসের তরল আনো, ওখান থেকে একই অ্যামাউন্টে বাষ্পায়িত হবে বা এভাপোরেশন হবে, ভরের উপর আসলে নির্ভর করছে। তরলের প্রকৃতির উপর নির্ভর করে, পারদ আনলে যেরকম হবে, পানি আনলে সেরকম হবে না। তরলের ঘনমাত্রা একই কথা, যেটা বললাম, প্রকৃতি ঘনমাত্রা একই মিন করে। তাপমাত্রা তো অবশ্যই, যে কোনো কিছুর উপর তাপমাত্রা নির্ভর করে, ঠিক আছে, তাপমাত্রাকে বাদ দেওয়া যাবে না। পৃষ্ঠে বিভব 0, পৃষ্ঠে বিভব শক্তির মান কত, 0, বুঝতে পারো, পৃষ্ঠে বিভব শক্তির মান 0। আরও তুমি যত দূরে যেতে থাকবা তত এই মানটা কি হবে, কমতে থাকবে। হাইয়েস্ট মানটা এখানেই 0, এটাই হাইয়েস্ট। এখানে ভিতরে গেলে কোনো লাভ নাই, তোমার এটাই বাউন্ডারি, ঠিক আছে। এবং এখান থেকে যত অসীমের দিকে যেতে থাকবা, তোমার নেগেটিভের দিকে যেতে থাকবে তোমার বিভব, ঠিক আছে, ঋণাত্মক, ম্যাক্সিমাম কেসে ঋণাত্মক, শুধু পৃষ্ঠে সর্বোচ্চ, পৃষ্ঠে ম্যাক্সিমাম। ওকে, তরলের পৃষ্ঠটানের প্রভাব নেই কোনটির উপর? দেখো অতাকা দিয়ে মনে রাখি, অতাকা হইলে বাড়ে, পৃষ্ঠটান বাড়ে। অতাকা মানে কি, এখানে যদি অজৈব যৌগ থাকে তাহলে এটা থাকলে তোমার পৃষ্ঠটান বাড়বে। তা দিয়ে তামা থাকলে বাড়বে। কা দিয়ে ক্যাডমিয়াম। তারপর আর কি আছে বাকিগুলা, যেমন দাঁত দিয়ে মনে রাখি আমি। দাঁত মানে এই যে দূষিত পদার্থ, আর দিয়ে কি ছিল বলো, তরিতাহিতকরণ। এগুলা করলে বা তাপমাত্রা, এগুলা করলে কিন্তু পৃষ্ঠটান কমে যায়, বুঝতে পারছি। তাহলে দেখতেছো সব কিছুই বললাম। পাত্রের ভর, এখন কথা শোনো, পাত্রের আকৃতির উপর না কখনই নির্ভর করে। পাত্রের ভর বলতে যেটা বোঝায় যে অ্যামাউন্টটা, পাত্রের ভর বলতে অ্যামাউন্টটা, এটা একটা পাত্রের ভর আর এইরকম একটা পাত্রের ভর, তো দুইটার ক্ষেত্রে কেস কিন্তু ডিফারেন্ট হবে। পাত্রের আয়তন একই কথা। তার পাত্রের আকৃতি বলতে কি, তুমি এখন একটা গোল আকৃতি নাও বা একটা স্ফেরিক্যাল নাও, কোনো যায় আসতেছে না, বুঝছো, আসলে কোনো যায় আসতেছে না। অ্যান্সার পাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাদের কাজ হচ্ছে কি, এটা সুন্দর মতো পড়ে ফেলা, বুঝছো তোমরা, এটা বলো তো, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আমি তোমাদেরকে দাগাই দিলাম, পাত্রের আকৃতি, এটা কিন্তু পাত্রের আকৃতি হবে বাচ্চারা, ঠিক আছে। ওকে,
তাহলে তোমাদের নর্মালি আমরা জানি অতাকা দাঁত এগুলো দিয়ে আমরা মনে রাখি, কিন্তু কখনো কিন্তু কোয়েশ্চেন এই যে পাত্রের আয়তন পাত্রের ভর নিয়ে কথা বলা হয় না। সো এফএমসিতে ডিরেক্ট এটা যারা দেখছে পেয়ে গেছে শিওর। ঠিক আছে, আচ্ছা তারপরে একটা কি আসছে, ম্যাথ টাইপ আসছে, খুবই ইজি ম্যাথ এগুলা। ওকে, এগুলো একটু করবো আমরা। দেখো যে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ে তাপ শক্তিতে রূপান্তরিত হলে কি হবে? এটা আসলে mgh ইকুয়ালস টু ms ডেল থিটা। ms ডেল থিটা হচ্ছে তাপ শক্তি কিউ, তো আমাদের mgh চাই লাগবে। mgh কি বলো? mgh হচ্ছে 2 কেজি, জি কে 10ই ধরলাম, আর এইচ হচ্ছে 3, তো 3 × 3 60, 60 জুল আসছে। এখন 60 জুলকে আবার ক্যালোরিতে কনভার্ট করে কীভাবে? আচ্ছা তোমরা কি এই লেখাটা দেখতে পাইতেছো? আচ্ছা এখানে কোন কালার দিয়ে দেখলে দেখা যায় বলো তো, আমি আসলে এটা বুঝি না। এটা দিয়ে মনে হয় দেখা যায়, নাকি রেড দিলে দেখা যাবে? আচ্ছা রেড দিলে বেটার দেখা যাচ্ছে, সো আশা করি এখন দেখা যায়। তো 60 জুলকে এখন বলো কত? 4.2 দিয়ে ভাগ করলে তুমি ক্যালোরি পাবা। সো এটাকে 4ই ধরলাম, 4 4 20, 4 20 না তো নাকি 4 15, 4 15 60, সো 4 15। তাহলে এই দেখো 15 এখানে কাছাকাছি 14ই আছে, ঠিক আছে 20 হবে না। বুঝতে পেরেছি, ওকে। এটার মানটা বলো তো, একটু আগে হয়তো আমি ম্যাথ করার প্রসঙ্গে বলে ফেলতেছিলাম। এই যে এখানে দেখো, এখানে আমি তো লিখেই রাখছি, লিখেই রেখেছি, দেখতে পাচ্ছ? তো এটা কি বলো? এইটার মান কিন্তু ডিরেক্ট আমরা কে ধরি, আর কে এর মান সবাই জানো 9 × 10⁹ ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে। ইউনিটগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। বস্তুকণার এই যে এই কোশ্চেনগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, এগুলো সাধারণত আমি দেখি না মেডিকেলে দিতে, এখানে দিছে সারপ্রাইজিং, বাট খুবই ভালো লাগে এই ম্যাথগুলো। ঠিক আছে, দেখো মোট শক্তি পরিমাপ এর স্থিতাবস্থা 3 গুণ পাওয়া গেল, ঠিক আছে। খেয়াল করো যে শর্টকাট দিয়েও করা যায়, ম্যাথ দিয়েও করা যায়। মোট শক্তি মানে কি? mc², আর স্থিতাবস্থা মানে কি? m0c²। সো m0c², 3 গুণ পাওয়া গেছে। তো এখন বস্তু দ্রুতি কত? তাহলে অবশ্যই উভয় সাইড থেকে c² কাটা যায়, এবং m কি লেখা যায়? m0/1 - v², তাই না? এখান থেকে আবার m0 কাটা যায়, সো m0 কাটি, সো 1 = 3, ঠিক আছে। তাহলে দেখো 1/9, 1/9 1 - v², ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেট করতে হবে, কত আসে বলো তো আমাকে একটু বলো। 1 - 9, তাহলে 8/9, 8/9কে রুট করলে কত হয়? 2√2/3, 2√2/3 কোথায় আছে বলো? 2√2/3 কোথাও নাই, কোথাও কি নাই? এটা কি হইলো না নাকি? 8/9, 8/9কে করলে তো 2√2/3 আসে, নাকি আমি ভুল করতেছি আবার? দেখো তো, না আমার হিসাবে কিন্তু 2√2/3 আসতেছে। আচ্ছা একটা শর্টকাট আছে এটার, তোমাদের যদি মনে পড়ে, যে 1 - n² v² c, এরকম একটা শর্টকাট, এরকম একটা শর্টকাট আছে, বুঝছো? এরকম একটা শর্টকাট আছে, যে এই যে এরকম একটা শর্টকাট আছে, হ্যাঁ। তারপর আমি ম্যাথটা ডিটেইলি করি, আরেকবার করি, কেন ভুল হলো। মোট শক্তি m, আর স্থিতাবস্থা মানে m0 3 গুণ, আর এখন এটা মানে কি? এইটা মানে হচ্ছে m0/1 - v², সেটাকে বাদ দিলাম। এখান থেকে আবার এটা কাটা যায়, সো 1 - v² মানে হচ্ছে 9, না 1/9, 1/9। তো তারপর আসলে কি হয়? 8/9 = v², তাহলে তো 2√2/3 তো আসে v, বুঝছো? 2√2, বারবার আর করছি একটা ম্যাথ, 2√2/3 আসতেছে। এখানে আমি জানি না এটা কি হিসেবে অ্যান্সার নিল, এটা কি দিছে, এটা তো 2 কাটাই যায়, তো √3 থাকে। কোশ্চেনটা হয় নাই, এটা আনসার হবে 2√2/3, বুঝতে পারছো? ঠিক আছে, আচ্ছা পরের ম্যাথ আসো, যে একটি হাত ঘড়ির সেকেন্ডের কাটা এত, এটা খুব ইজি। রৈখিক বেগ v মানে ওমেগা আর দিয়ে দিছে, আর হাত ঘড়ির সেকেন্ডের কাটা বলা মানে ওমেগা দিয়ে দেওয়া। কিভাবে? 2π/n, n কত বলো? একবার ঘুরবে, কত সময় লাগবে? সেকেন্ডের কাটা 60 সেকেন্ড সময় লাগে, আর আর কিন্তু দেওয়া আছে 1.7 সেন্টিমিটারে আছে, তার মানে হচ্ছে 0.017 দেখা যায় আশা করি। ওকে, তাহলে দেখো 2π, এই থেকে 3 দুগুণে 6 ধরলাম, 6 মানে 10, এটাকে 10 দিয়ে আবার কাটো, তারপর সামনে 0.0017 মানে 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের আনসার এটাই হবে, ঠিক আছে? বুঝতে পারো কীভাবে করলাম একটা? দেখবা, বারবার দেখবা। ওকে,
কত জুল কাজ হবে বলো, কত জুল কাজ সম্পন্ন হবে? দেখছো কাজও চলে আসতেছে, যারা পারো না তাদের কিন্তু সমস্যা। তো কাজ কিভাবে হয় বলো, হাফ ইন্টু এফ এল, তাহলে এফ কি বলো, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, এই দেওয়া আছে, সেই দেওয়া আছে, এল দেওয়া আছে, কিন্তু এফ কোথাও দেওয়া নেই। এখন এফের একটা ফর্মুলা আছে, এফের ফর্মুলাটা আমি এখানে একটু লিখে দিই। বলো এফ সমান সমান কি, ফর্মুলা আমরা জানি না। ইয়ং গুণাঙ্ক মানে কি, এফ বাই এ, আর হচ্ছে এরকম, তাই না? এখন জাস্ট এটা করতে হবে আমাদেরকে যে এফটাকে আলাদা করতে হবে, ওয়াই এ এল বাই ক্যাপিটাল এল, আর এখানে উপরে এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এইখানে এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 10^11, তাই না? ইয়ং গুণাঙ্ক 11 দেওয়া ছিল না, 11 দেওয়া ছিল। তারের দৈর্ঘ্য 1 মিটার, 1 মিলিমিটার প্রসারিত করা হয়েছে। তাহলে দেখো 1 মিলিমিটার। আচ্ছা এরিয়াটা, আমরা এরিয়াটা একটু দেখি। একক ক্ষেত্রফল দেওয়া আছে, ওকে। একক ক্ষেত্রফল দেওয়া হলে 1, তারপর কি বলতো, এল স্কোয়ার, সেটা হচ্ছে 1 মিলিমিটার প্রসারিত করা হয়েছে, মানে 10⁻⁻6 আসবে। বুঝতে পেরেছো? ওকে। এল নিচে, এল কত, এল তো 1, তাই না? এল কি 1 মনে আছে তোমাদের? এল হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে ম্যাথ করো, 2 কাটা যাবে, তো 5 থাকে, 10⁵ হবে, 10⁵, এই যে 10⁵ জুল। বুঝছো? এখন যারা এই সূত্রটা জানে না তারা কিন্তু মারা খাইলো এফএমসিতে। সবই জানতে হবে আসলে। অনেকে যারা বলে মেডিকেলে ম্যাথ লাগে না, এই দেখো, যদি ম্যাথ না লাগে তাহলে এগুলো কি, তাই না? এগুলো হচ্ছে হাতে করার ম্যাথ, বেশ মানে যারা ফর্মুলা জানে না তাদের প্যারা খেতে হবে। ওকে, আচ্ছা। নিউক্লিয়াসের আবিষ্কারক রাদারফোর্ড, থমসনের আবিষ্কারক হচ্ছে ইলেকট্রন আবিষ্কারক থমসন। আচ্ছা, এডুইক হচ্ছে নিউট্রন। আর সশস্ত্র বাহিনীর রাষ্ট্রপ্রধানকে, এটা হচ্ছে রাষ্ট্রপতি। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে, হিপোক্রেটাস। এগুলো কঠিন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে হিপোক্রেটাস, ঠিক আছে? হিপোক্রিট দিয়ে মনে রাখবা, যে প্রিভিয়াস চিকিৎসাগুলোর সাথে হিপোক্রেসি করছে আধুনিক চিকিৎসা, যার কারণে প্রিভিয়াসগুলোকে কেউ আর পাত্তা দেয় না, সব আধুনিকই করে। সো হিপোক্রিট। ওকে, কত সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে হবে 26, দেখা যাক। 26 সালে 24 নভেম্বর নাকি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হবে। বাংলাদেশ কি এখন উন্নয়নশীল হয় নাই? এটাই আমার কোশ্চেন। আমরা কি এখনও উন্নয়নশীল না? যাই হোক, দেখি। কিন্তু উন্নয়নশীল তো সারা জায়গায় তো দেখি, বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, এটা তো বলাই থাকে। যাই না, কোশ্চেনটা আমার কাছে বিতর্কিত লাগতেছে। যাই হোক, আচ্ছা এবার খেয়াল করো। কি খেয়াল করবা? বঙ্গবন্ধু, এটা তো সবাই জানো, বা প্রথম কোন এলাকায় এয়ার ড্রপ করা হয়েছিল? টাঙ্গাইল। টাঙ্গাইল সফল এয়ার ড্রপ, তাই মুখস্থ করবে, এগুলো তো আর বলে লাভ নাই। এয়ার ড্রপ টাঙ্গাইল। কোশ্চেন যে কেমন আসছে এটার জন্য আজকে আসছি। কমিশন ইজ অ্যান্টোনিম অফ, কমিশন মানে কি? প্রণয়ন করা। কমিশনে আনা হয়েছে, এটা প্রণয়ন করা হবে। ক্যান্সেল, বাতিল। বুঝছো? এটা তো ইজি ছিল। তাই সিনোনিম অফ কর্পুলেন্ট মানে কি বলো তো? কর্পুলেন্ট মানে, এই যে আমি তো এইভাবে মনে রাখি, কর্পুলেন্ট পু দিয়ে মানে ফুলে গেছে, মানে ফোলা, মানে রাউন্ড, এভাবেই মনে রাখছি আমি। আচ্ছা, আই কংগ্রেচুলেট অন, এটা তো এই আগের এফএমসিতেও আসছিল, অন। ঠিক আছে, মনে রাখার টেকনিকটা আমি আবার দিলাম। এটা দেখছো একটা জিনিস, যে এফএমসির কোশ্চেন বিগত বছর থেকে আবার আসতেছে। সো বিগত বছরের কোশ্চেন সলভ করা খুব ইম্পর্টেন্ট। উইচ স্পেলিং ইজ কারেক্ট? অনোমাটোপিয়া, এটা একটু দেখবা। দেখছো স্পেলিং পড়বা তোমরা। দেখছো একটা কঠিন স্পেলিং দিয়ে দিল, অনোমাটোপিয়া। অনেকে তো এই পিয়াতেই আটকা যাবে, পিয়া যে এরকম, অনেকে তো বুঝবেই না। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক্সট্রিমলি ওল্ড এজ ওয়েন সামন লাইক ফুল, ডট এজ। আমি জানতাম না এটা, ডট এজ। কোশ্চেন কঠিন হয়েছে না বলো? কোশ্চেন অনেক কঠিন হয়েছে। এক্সট্রিম ওল্ড এজ ওয়েন সামন অ্যাক্ট লাইক ফুল ইজ ডট এজ, ঠিক আছে? ডট এজ, তো মনে রাখবা ডট এজ। তোমাদের এইখান থেকে মেডিকেলও চলে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। মেডিকেলের কোশ্চেন, আগের কোশ্চেনগুলো পড়া খুবই জরুরি, যে এক্সট্রিম ওল্ড এজ ওয়েন সামন অ্যাক্ট লাইক ফুল, ঠিক আছে? ডট এজ। আচ্ছা, তো আমার শেষ 100টা MCQ। হ্যাঁ, এখন আমি যেটা বলি, যে আমি তো সলভ করাই দিলাম, এখন কথা হচ্ছে আগেরগুলো সলভ করাইছি, বাট রেকর্ড করি নেই, এটাই সমস্যা। এখন আমি একটু দেখবো আবার আরেকবার, একটু দেখে তোমাদেরকে যদি একটু সলভ করাই দিই, বেটার হয়। যেমন এই ভাইরাসটা তোমরা পারবা, যেগুলো পারো না, স্প্যানিং 15 সেকেন্ডগুলো পাশে লেখা আছে, বুঝছো? টেক্সোনমির জনক লিনিয়াস, এগুলো সব বলা হয়েছে। থিওফেস্টাস বোটানি, এটা হচ্ছে জুলজি। প্রাপ্তবয়স্ক বিএমআই, এগুলো হচ্ছে পুরুষ নারী সবার জন্য সমান, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো, ইজিগুলো আমি আর বললাম না। এই যে মেরুদণ্ডে একটা নারী হোক পুরুষ হোক, অস্থির সংখ্যা কিন্তু 26ই হবে মেরুদণ্ডে। এটা ক্যালকুলেশনটা আমি দেখাইছিলাম, আরেকবার একটু ছোট করে দেখাই দিই, এখানে দেখাই দিই। সেটা হচ্ছে যে আমাদের থোরাসিকে হচ্ছে 7টা, বক্ষে 12টা,
লাম্বারে 5টা, আর ওখানে ওই যে স্যাক্রাম রিজনে 1+1 2টা, তো 2টা সবগুলো যোগ করে 26 আসে, ঠিক আছে। তারপর একটু একটু কঠিনগুলোতে দেখি, এখানে সব ইজি আমি যা দেখতেছি। সারফেক্টিন পৃষ্ঠটান হ্রাস করে, এটা তোমরা সবাই জানো, এগুলো আমি পড়াইছি। এখানে তোমাদেরকে বলছিলাম এই যে এগুলো লিখে দিছি আমি, সরিষা পেয়ারাতে যে কুইন কানসাল দেখা যায়, জবাতে যে অক্ষ দেখা যায়, তারপর কালকাসন্দাতে কি দেখা যায়, যে ইমনের মাথায়, ইমনের মাথায় না, ইমন হচ্ছে আজ, না ইমন কাল বান্দর দেখতে কৃষ্ণচূড়া যাবে, এরকম করে বান্দর থেকে বাদর লাঠি কৃষ্ণচূড়া, ইমন কাল থেকে কালকাসুন্দা, ইমন মানে ইমডিকেট, বুঝছো। সো এখান থেকে এটা ওএস দেওয়ার মানে কি বলো তো, এটা হচ্ছে সুক্রেজ অক্সিডেজ, এরা হচ্ছে একদম প্রোটিন জাতীয় এনজাইম। আচ্ছা, এই যে মানবে কয়টি প্রোটিন অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? 20টা। এর মধ্যে ভাগ আছে অত্যাবশ্যকীয়, অত্যাবশ্যকীয়। এই যে অত্যাবশ্যকীয় কারা কারা বলতো? টাইরোসিন কখনোই অত্যাবশ্যকীয় হতে পারে না, বুঝছো। কোশ্চেন সলভ করাটা খুবই জরুরি, বারবার বলতেছি। অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড 9 কোনটা? সেটা হচ্ছে তোমাদের এই যে সব, এটা তো আমি লিখে দিছিলাম, পিভিটি, টিম হল, এখন বলবা মিস এতগুলা টি, তো আবার বলতেছেন টাইরোসিন না। দেখো টি দিয়ে একটা হচ্ছে থ্রিওনিন, একটা হচ্ছে কি জানি ট্রিপ্টোফ্যান আর থ্রিওনিন, ঠিক আছে। টাইরোসিন বলে কিছু নাই, টাইরোসিন অন্যটাতে অ্যারোমেটিসিসে চলে যায় প্রবলি। আয়ুষ্কাল দেখবা, আয়ুষ্কাল 5 থেকে 9 দিন হচ্ছে অনুচক্রিকা। দেখছো কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, আমি বারবার বলছি। ইলিশ মাছের ফ্যামিলি, দেখছো ইলিশ মাছের ফ্যামিলি শিখবা, এই যে এখানে লিখে দিচ্ছি যে হাইড্রা, গ্রাসহপার, রুই ফিশ, এগুলার তো শিখবাই, সাথে এই যে ইলিশ, একটু শাপলা, দোয়েল, এগুলো একটু শিখে রাখলা, ওদের ফ্যামিলি জাস্ট কিছু না, 3টা জিনিস, ফ্যামিলি অর্ডার, আর কি বলতো আরেকটা হচ্ছে ফ্যামিলি অর্ডার, ভুলে গেছি, ফ্যামিলি অর্ডার আরেকটা আছে, ওইটা একটু শিখে ফেলবা, কারণ জেনাস স্পেসিস তোমরা জানো। এখন ইলিশ মাছটা চলে আসছে, দেখবা এটা মেডিকেলে আসতে পারে, কখন কী হয় বলা যায় না, তাই আমরা ভালো মতো কোশ্চেনগুলো সলভ করবো। সেটা কি? ক্লুপিডা সিপ্লিনিফর্ম, এটা রুইতে, এখানে লিখে দিয়েছি রুইয়ে, ঠিক আছে। ওকে, রেসপিরেটরি সেন্টার, এটাতে বিতর্ক আছে, এটা মেডুলা অবলঙ্গটা হয়, পন্স হয়। আমার জন্য অ্যান্সার মেডুলা অবলঙ্গটা বেস্ট, কারণ যদি হাড় লেখা থাকে হাড়, তখন পন্স হয় অ্যান্সার, বাট অন্যান্য ক্ষেত্রে কিন্তু মেডুলা অবলঙ্গটাই হয়। যাই হোক, এটা আসলে আমার কিছু বলার নাই, এটা না দাগানোই সেফ অ্যাকচুয়ালি। নিচের কোনটি অন্তপেপটাইডেস? এটা কি বলবো বলো, এই কোশ্চেনটা হার্ড হয়েছে। অন্তপেপটাইডেস হচ্ছে প্রোটিন, ট্রিপসিন, এটা আমি কোথাও পাইনি, মনে করো এক্সট্রা ইনফো থেকে আসছে। অন্তপেপটাইডেস হচ্ছে ট্রিপসিন, ঠিক আছে, বাকিগুলো তো হচ্ছে না। এই যে এটা এইভাবে স্টার্ট দিছি কেন? এটা তো ইজি, বলো 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 বলো, এটা কীভাবে পারবা? তোমরা কি এখন এক্সাম হলে এক্স ওয়াই এভাবে লিখে করবা? নট রিয়ালি। দেখো আমার একটা ট্রিক্স শোনো, পিতার যত কিছু, পিতার সাথে কন্যা রিলেটেড, আর মাতার সাথে পুত্র রিলেটেড, বুঝছো কথা বোঝা গেছে? তাহলে দেখো পিতা বর্ণান্ধ এখানে, তাহলে পিতা যে বর্ণান্ধ, এটার এফেক্টটা কার উপর পড়বে? কন্যার উপর পড়বে। মাতা স্বাভাবিক, তাহলে পুত্ররাও কীরকম হবে? পুত্ররা আমার সাথে কথা বলো, পুত্ররা কীরকম হবে? পুত্ররা মাতা স্বাভাবিক, মানে কি বলো? এক্স না, তাহলে পুত্র সব স্বাভাবিক হবে, কারণ মাতার এক্স থেকেই পুত্রের একটা এক্স আসে। আমার কথা কি বোঝা যায়? এটা হচ্ছে লজিক, পরীক্ষা করা লাগে না, একদমই লাগে না, বুঝছো। আচ্ছা, আর পিতা যে বর্ণান্ধ হইল, মেয়েরা কেমন হবে বলো? দেখো খেয়াল করতে হবে, পিতার এক্স ওয়াই, একটু খেয়াল করো, পিতার এক্স একটা এক্স তো মেয়েকে দেওয়া হবে, তাহলে মেয়েটা বাহক হয়ে যাবে, কারণ মা তো সুস্থ, আর পিতার একটা এক্স প্রাইম যাচ্ছে। আমি মনে করি বুঝাইতে পারছি, আশা করি, কিন্তু মানে একদম ট্রিকি যে মুখে মুখে করাটা, ঠিক আছে। দেখো কন্যাদের সবাই বাহক হবে, অবশ্যই সবাই বাহক হবে, কারণ বাবা তো অসুস্থ, বাবা তো বর্ণান্ধ, মা তো সুস্থ। মাও যদি এখন বর্ণান্ধ হতো, তাহলে মেয়েগুলোও বর্ণান্ধ হতো, আর পুত্ররা তো মাস্ট বর্ণান্ধ হবেই। তবে এখানে পুত্রদের অর্ধেক বর্ণান্ধ না কেন? মা তো সুস্থ, তাহলে পুত্ররাও সুস্থ হবে, বুঝছো। কন্যারা সবাই সুস্থ হচ্ছে না, বাহক হচ্ছে, কারণ পিতা তো বর্ণান্ধ, পিতার এফেক্টটা মেয়েদের উপর পড়বে। কন্যাদের সবাই বর্ণান্ধ হবে না, কারণ মা তো সুস্থ, বুঝছো। সবাই বর্ণান্ধ, মেয়েরা বর্ণান্ধ হওয়া মানে তো বিশাল ব্যাপার, মা বাবা সব বর্ণান্ধ হইতে হবে, বুঝছো। একটু বুঝাইলাম টাইম নিয়ে, বাকি কোশ্চেন একটু দেখে যাচ্ছি, আমি দেখি না এখানে কিছু হার্ড। বংশগতির মূল একক বললে অ্যান্সার জিন হয়। ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এটা হচ্ছে ইন্ট্রিনসিক, অক্সিনটিক, প্যারাইটাল, একই সূত্রের জিনিস। ইন্ট্রিনসিক, অক্সিনটিক, প্যারাইটাল একই জিনিস, বুঝতে পারছি। রোগ প্রতিরোধী ভূমিকা রাখে গ্লোবিউলিন। আচ্ছা, আমি তো দেখে যাচ্ছি। এই যে এনজাইম হিসেবে কাজ করে কি? এনজাইম হিসেবে কাজ করে মাইনর,
ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তার আর কোনো কাজ নেই, সে এনজাইম হিসেবে কাজ করে। শ্বাসনালীতে কয়টি তরুণ আছে? 15 থেকে 20, আর একটা আছে 16 থেকে 20, এরকমও থাকতে পারে। যাই হোক 15 থেকে 20। প্যারানাসাল 9 কোনটি? ম্যাক্সিলারি প্যারানাসাল, ম্যান্ডিবুলার না, যে মাথা রাখবা, ম্যাক্সিলারি, এক্স 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 দিয়ে রাখবা। আচ্ছা পিপিএম কত হবে? অনেকে এটা পারো না মনে হয়, এটা খুবই ইজি আসলে। পিপিএম মানে কি? এমজি পার লিটার। তা আমাদের এখানে আছে মিলি লিটার, তাহলে ইন্টু 10⁻³ হবে, তাই না? সো এই যে 580 আর কি। ইজি, এগুলো ইজি। আমার কাছে ম্যাথ খুবই ইজি লাগে আসলে, মেডিকেলের ম্যাথ বলো, যাই হোক। তো তোমাদেরও ওরকম করতে হবে। আচ্ছা অধাতব পদার্থে আয়ন গ্রহণ করে ঋণাত্মক, অধাতব মনে করো ক্লোরিন, তো ক্লোরিন তো ঋণাত্মক কী হয়? নেগেটিভ, তাই না? অ্যানায়ন হয়। অধিক তীব্র ক্ষার, তোমাদেরকে এটা আমি আগের সেশনেও বলছি, সেশন বলতে 23-24 সেশন এটা আসছে, দেখছো মানে কোশ্চেন রিপিট হয়, আমি এটাই যা বুঝলাম প্রশ্ন সলভ করে। তো দেখলো আমি এটাও সলভ করে দিলাম, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। তো এরপর দেখো 21-22 আছে, ওটা আমি দেখবো, পারলে সলভ করাবো অবশ্যই ইনশাল্লাহ। তো আজকে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই যে কোশ্চেনগুলো সলভ করতেছে ভিডিওগুলো একটু দেখবা, দরকার হলে 2বার দেখবা, কারণ কোশ্চেন রিপিট হয়। মেডিকেলে কখন এফএমসি থেকে দিয়ে দিবে টেরও পাবা না, বুঝছো? কোশ্চেন সলভ করাটা খুবই জরুরি। এবং তোমাদের কাছে আরও রিকোয়েস্ট থাকবে যে ডেন্টালের কোশ্চেনগুলো, মেডিকেলের কোশ্চেনগুলো এভাবে ধরে ধরে সলভ করবা। এবং কত পর্যন্ত সলভ করবা, শুধু 2010 2005 না, 1999 1998 এগুলো একটু সলভ করবা, তোমাদেরই লাভ। কোশ্চেন তখন অনেক হার্ড হইতো, তখন 150টা এমসিকিউ ছিল, একটু দেখো এগুলা, ঠিক আছে? তুমি একটা জিনিস জায়গায় এক্সাম দিতে যাবা, তার একটু পাস্ট হিস্ট্রি না জেনে গেলে তো হয় না, তাই না? একটু একটু বেশি ঘাটাঘাটি করো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে।